আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি খেলা টিভির নিয়মিত অনুষ্ঠান বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে। আজকের বিষয় নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। আজকে এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন অধ্যাপক খবিরুল হক চৌধুরী। তিনি একজন আন্তর্জাতিক মানের মেরিটাইম এক্সপার্ট। বর্তমানে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন। তিনি দীর্ঘ ৪২ বছর এই বিষয় নিয়ে অধ্যাপনা করেন। তিনি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব, স্যারের মুখ থেকেই তার পরবর্তী পরিচয়গুলো জানতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সুন্দর লাগলো এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার জীবনের প্রথম মিডিয়ার সঙ্গে প্রোগ্রাম, যেটা যখন আমার মাত্র তখন মনে হয় 19 বছর বয়স, 1972 সালে। আমার এখনো মনে পড়ে, আমি সেকেন্ড ইয়ারের ছাত্র এবং খুবই দুষ্টু ছাত্র। 19 বছর বয়সে কি দুষ্টামি! একদিন আমি আমার বন্ধু মিলে গেলাম হলো ওই যে তখন রেডিও বাংলাদেশ ছিল আপনার শাহবাগের কাছে, ওখানে শিপ ডিজাইনের উপরে এবং শিপ কনস্ট্রাকশনের উপরে আমরা রেডিওর প্রোগ্রাম করব। মানে আমি তখন সেকেন্ড ইয়ারের ছাত্র আর আমরা হলো বিশেষজ্ঞ। নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং এর শিপ ডিজাইন এবং শিপ কনস্ট্রাকশনের উপরে আমরা কথা বলবো। আজকে সেই কথাটা মনে পড়ছে যে 1972 সালে বাংলাদেশ বেতার আমাদেরকে যেই প্রোগ্রামে ইনিশিয়েট করেছিল, আজকে মনে হয় 51 বছর পরে আজকে আমি খেলা টিভিতে প্রোগ্রাম করছি এবং এর মাঝখানে অনেক 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 টিভি প্রোগ্রামে, আন্তর্জাতিক এবং লোকাল সব টিভি প্রোগ্রামে আমি প্রোগ্রাম করেছি। খুবই সুন্দরভাবে উপস্থাপন হয়েছে। আমি আরও আমার যে 42 বছরের শিক্ষকতা প্লাস 6 বছর 48 বছর জীবনে অনেক কিছুরই পরিচিতি করতে, যেগুলো বলতে আমার অনেক সময় লাগবে। আমি ইউকে ইঞ্জিনিয়ারিং কাউন্সিলের একজন চার্টার্ড ইঞ্জিনিয়ার। আমি নিজে একজন ফেলো অব দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ নেভাল আর্কিটেক্টস। এটা হলো নেভাল আর্কিটেকচারের প্রফেশনাল অ্যাফিলিয়েশনের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট এটা। তো এরকম আমার 100-এরও বেশি প্রকাশনা রয়েছে। আমেরিকার একদম মৌলিক জার্নালে আমার প্রকাশনা আছে ইউএসএতে, যেটা আমেরিকার ছাত্ররাও পড়েছে। ইউকের জার্নালে আছে, আমার ডেলফের জার্নালে আছে। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, মালয়েশিয়া, এরকম বিভিন্ন দেশের যে ম্যারিটাইমের উপরে যেই আমার লেখাগুলো, সেগুলো 100-টিরও বেশি প্রকাশনা হয়েছে। আমার এই প্রকাশনার কৃতিত্বের জন্য হারবিন ইউনিভার্সিটি, যেটা চায়নাতে, তারা 10 বছর আমাকে ইন্টারন্যাশনাল এডিটোরিয়াল বোর্ডে তাদের সদস্য রেখেছিল। আপনার যদি তারপরে আর কিছু প্রশ্ন, অথবা আমি নিজেও প্রশ্ন করতে পারি। হ্যাঁ স্যার, তো হচ্ছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কেন এই বিভাগে পড়তে আসবে? এক্স্যাক্টলি, দ্যাটস আ ভেরি ভেরি গুড কোশ্চেন। এবং আমি যেটা নিয়ে সবসময়, আমি কয়েক মাস হয়েছে ইউনিভার্সিটিতে জয়েন করেছি। আমি বুয়েটে 42 বছর শিক্ষকতা করার পরে হঠাৎ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসা, যে বুয়েট একটা প্রকাণ্ড জায়গা, একটা কত বড় জিনিস। এবং আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি বলবো সেটা হলো যে একটা ডিপার্টমেন্টকে শুরু থেকে একটা ছোট্ট রুম থেকে গড়ে 42 বছরে একটা নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং এর একটা বিদ্যাপীঠে পরিণত করা। এতগুলো ল্যাবরেটরি, এতগুলো ছাত্র, আমাদের ছাত্ররা এখন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে পড়েছে। প্রশ্ন এসেছে যে সোনারগাঁও ইউনিভার্সিটিতে কেন আসবে। আমি এখানে এসে গবেষণা করে দেখলাম যে সোনারগাঁও ইউনিভার্সিটির বেশ কতগুলো স্পেশালিটি আছে, যেই জায়গার জন্য ছাত্ররা এই ব্যাপারটা চুজ করবে। 1 নম্বর হলো যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির সিট সংখ্যা খুবই লিমিটেড এবং অনেকেরই ড্রিম থাকে যে বুয়েটের পরে আর যেসব ইউনিভার্সিটিতে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং আছে, যেমন MIST বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি, ওখানে নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং এরকম সাবজেক্ট আছে। তো সেখানে সিট সংখ্যা এত সীমিত যে টোটাল মনে হয় 100-150 ছাত্র বছরে পড়তে পারবে। অথচ আমাদের যে প্রচুর ডিম্যান্ড এবং বড় অ্যাডভান্টেজ এখানে এসে দেখলাম যে অন্যান্য সাবজেক্টে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন ইভেন টেক্সটাইল, আর্কিটেকচার, মানে সেখানে যে আমাদের 100-এর বেশি যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, তার এই সাবজেক্টগুলো প্রায় সব ইউনিভার্সিটি আছে। মানে এই জায়গাটা হলো সবচেয়ে অ্যাডভান্টেজ যে কেন ছাত্ররা নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে এই সোনারগাঁও ইউনিভার্সিটিতে আসবে। অ্যান্ড দেন দিস ইজ দ্য অনলি প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং আছে। 1 নম্বর কথা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে
যারা ওই গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাবে না, যারা বুয়েটে চান্স পাবে না, এমআইএসটিতে চান্স পাবে না, ওই লেভেলের যারা আছে তাদেরও অ্যাসপিরেশন থাকে, তাদেরও কিন্তু প্যাশন থাকে। কারণ জাহাজ, নৌবিদ্যা, সমুদ্র, পাহাড়, পানি, নদী, এটা একটা অন্য জগৎ। এবং আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখবো যে সৃষ্টিকর্তাই পৃথিবীতে 3 ভাগের 2 ভাগ বা 4 ভাগের 3 ভাগ যে কোনো একটা বলা হয়, সেটা রেখেছেন পানি, আর স্থল রেখেছেন মাত্র 1 ভাগ। তো ফিলোসফিক্যাল ইয়েতেও যদি আমরা দেখি যে এই জন্য এই সাবজেক্টটাকে এখন নেভাল আর্কিটেকচার ম্যারিন ইঞ্জিনিয়ারিং থেকে আস্তে আস্তে সাবজেক্টটা হয়ে গেছে ওশেন ইঞ্জিনিয়ারিং। এবং ওশেন ইঞ্জিনিয়ারিং এর একটা জায়গা হলো নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিং। দ্বিতীয় অ্যাডভান্টেজ সোনারগাঁ ইউনিভার্সিটিতে যে এরা যে একটা রিসার্চ করে বের করেছে যে এত সুলভে এই সাবজেক্টটা যে পড়া যায় এবং এরপরে জাহাজে ওঠা যায় এবং এরপরে যে জাহাজে চাকরি করা যায়, এরপরে যে শিপ বিল্ড করা যায়, এরপরে যে বিদেশে চাকরি পাওয়া যায়। তো এই জায়গাটাতে এত অল্প পয়সা, কারণ অ্যাফোর্ডেবিলিটি একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাংলাদেশের জন্য। আমাদের বাংলাদেশ একটা দেশ হিসাবে আমাদের আয় সেটা খুবই কম। এখানে যে গার্জিয়ানকে টাকা দিতে হবে বা ছাত্রকে পড়বে, সেখানে বড় অনেক টাকার মধ্যে পড়তে হলে তাহলে কিন্তু সর্বশান্ত হয়ে যায় অনেক সময় গার্জিয়ানরা। এই জন্য দিজ আর দ্য 2 অ্যাডভান্টেজেস। আমি যেটা বললাম যে ছাত্ররা অবশ্যই সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়তে আসবে, প্লাস ডিপ্লোমাদের বিরাট অ্যাডভান্টেজ এখানে, যে ডিপ্লোমাওয়ালারা যারা মেরিন টেকনোলজিতে অলরেডি ডিপ্লোমা করেছে তাদের একটা স্বপ্ন থাকে যে তারা যেন কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারে। কারণ তাদের একটা দুঃখ থাকে যে তাদেরকে কখনো ইঞ্জিনিয়ার বলা হয় না। আহারে, এই দুঃখ নিয়ে তার আস্তে আস্তে চুল পাকতে থাকে, তার বয়স বাড়তে থাকে, সে চিরদিন ডিপ্লোমা নাম দিয়ে তার ইঞ্জিনিয়ারের নামের আগে একটা ডিপ্লোমা শব্দ বলতে হয়। তো এইটা থেকে সে রেহাই পেয়ে যাবে যদি ওই ডিপ্লোমারাই মেরিন টেকনোলজিতে তাদের যে বিদ্যাটা আছে ওই বিদ্যাটা নিয়ে এখানে এন্ট্রি করে এবং তাদের খুব সিমিলার সাবজেক্টগুলো তারা যদি শেষ করতে পারে, ক্রেডিট আউটগুলো, তাহলে তারা অচিরেই একটা ফিক্সড টাইমের পরে দে বিকাম দ্য ডিগ্রি ইঞ্জিনিয়ার। তখন তারা প্রকৌশলী তাদেরকে বলা হবে। প্লিজ। আচ্ছা স্যারের হচ্ছে পরের প্রশ্ন, এই সাবজেক্টের প্রসপেক্টরটা কি? প্রসপেক্ট আমি বলি, প্রসপেক্ট হলো যে হাউ বিগ ইজ দ্য ওশন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হ্যাভ ইউ আন্ডারস্টুড বাই কোশ্চেন, আমি উল্টা আপনাকে প্রশ্ন করলাম সমুদ্র কত বড়? বিশাল। বিশাল মানে কত? তো সমুদ্র এত বড়, ঠিক আমি এইভাবে উদাহরণ দেই যে সমুদ্রের বিদ্যা যেটা, তার প্রসপেক্টও এত বড়। অর্থাৎ ইংরেজিতে আমি যদি বলি সেটা হলো প্রসপেক্ট অফ দিস সাবজেক্ট ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য ওশন। ইংলিশটা কি হবে? দি প্রসপেক্ট of this ocean engineering subject, naval architecture or marine engineering subject is as big as the ocean. সমুদ্র যত বড়, সমুদ্রের সমস্ত ইঞ্জিনিয়ারিং গুলো, এগুলো নেভাল আর্কিটেকচার, মারিন ইঞ্জিনিয়ারিং, ওশেন ইঞ্জিনিয়ারিং এটার মধ্যে রয়েছে। সুতরাং এর প্রসপেক্ট যদি এত বেশি, উদাহরণ দিয়ে যদি আপনি মনে হয় উদাহরণও চাবেন যে কোন কোন জায়গায়, আমার খুবই সহজ উত্তর। এর জন্য আমাকে কোনো গবেষণা করতে হবে না, কারণ আমরা 45টা ব্যাচকে আমরা বের করে দেশ বিদেশে পাঠিয়ে দিয়েছি। এবং শুধু দেশে না, যদি বলা হতো শুধু দেশের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। সুতরাং আমার কাছে আমি প্রমাণ দিয়ে কথা বলছি হলো, যখন আমি সিঙ্গাপুরে যাই, তো সিঙ্গাপুরিয়ান কিছু লোক যারা আমার কন্টেম্পোরারি বা থাকে বা মিটিংয়ে থাকে, আমরা ডিনারে বসি বা কখনো হোটেলে মিটিং করি, যখন তারা বলে যে আওয়ার ম্যারিটাইম ইন্ডাস্ট্রি ইজ রান বাই ইয়োর ইঞ্জিনিয়ার্স, তখন গর্বে বুক অনেকটা উঁচা হয়ে যায় যে আমার ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, অর্থাৎ সিঙ্গাপুরের মতো দেশের ম্যারিটাইম ইন্ডাস্ট্রি ইজ রান বাই বাংলাদেশি নেভাল আর্কিটেক্টস, মারিন ইঞ্জিনিয়ার্স এন্ড মারিন ইঞ্জিনিয়ার্স। এবং এই যদি গল্প আমি এখন বলতে চাই 2, 4, 5 মিনিট 7 মিনিটে হবে না, কারণ উদাহরণ দিয়ে দিয়ে যে ছেলে ভালো করে দাঁড়াতে পারতো না ক্লাসে, যাকে ধমক দিতাম, হি বিকামস দ্য জেনারেল ম্যানেজার অফ এ ক্যাপিটাল শিপইয়ার্ড এবং ইজ এ সো হাই স্যালারিড এথিং। আমাদের পোর্ট আছে, আমাদের বিআইডব্লিউটি আছে, বিআইডব্লিউটিসি আছে, শিপ বিল্ডিং যে শিপইয়ার্ড গুলো আছে, আমাদের ছাত্ররা এখন অনেকগুলো শিপইয়ার্ড দিয়েছে। বিদেশে আমাদের 42টা জাহাজ রপ্তানি হয়েছে। আমাদের এক্সপোর্ট শিপ বিল্ডিং মার্কেট এখনো আমাদের প্রসপেক্ট অনেক বেশি। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, কিন্তু দ্যাট ইজ দ্য প্রসপেক্ট। যখন জার্মানি গিয়ে শুনি, আমাকে বলে যে তোমাদের তৈরি জাহাজ, এই যে জাহাজটা তোমাদের দেশে তৈরি, মেড ইন বাংলাদেশ, এবং দিস এ ভেরি গুড ভেসেল, অথচ সেটা আমাদের কোন এক শিপইয়ার্ডে তৈরি হয়েছে। সো দিস আর দ্য থিংস যার দ্বারা প্রমাণ হয়। আমাদের ছেলে যখন দুবাই ড্রাইডকে গিয়ে ডিজাইনের হেড হয়
এবং তার আন্ডারে যখন বিদেশি নেভাল আর্কিটেক্টরা বাংলাদেশি ওই আমার প্রাক্তন ছাত্রের আন্ডারে কাজ করে এবং সে যখন ওইটা আবার টেক্সট করে আমাকে পাঠায়, তখন আমার গর্বে অনেক বুকটা উঁচু হয়ে যায়। তো আমাদের এই জায়গার কোনো শেষ নাই। আমি একটা উদাহরণ দিতে পারি যে এত নন কনভেনশনাল জায়গাতেও আমাদের প্রসপেক্ট আছে। একবার আমি নিউক্যাসল ইউনিভার্সিটিতে যখন আমি পড়াশোনা করতাম, ওখানে এক প্রফেসর ছিলেন, তার নাম ছিল টাউনসেন, প্রফেসর টাউনসেন। তো উনি রিটায়ার করার পরে সাধারণত আমরা দেখি যে রিটায়ার করার পরে একটা প্রফেসর টিচিং এর মধ্যেই জড়িত হয়ে যায়। তো ওদের দেশে তখন কোনো প্রাইভেট ইউনিভার্সিটির ওরকম কোনো প্রচলন ছিল না যে উনি এসে আরেকটা ইউনিভার্সিটিতে জয়েন করবে। কিছুদিন পরে আমি যখন শুনতে পেলাম যে একটা পেইন্ট কোম্পানিতে উনি জয়েন করেছে। ও মাই গুডনেস, একজন প্রফেসর পেইন্ট কোম্পানির সঙ্গে নেভাল আর্কিটেকচারের কি সম্পর্ক? অর্থাৎ পেইন্ট কোম্পানিতেও যে একটা প্রসপেক্ট আছে যে ওই যে পেইন্টটা আমার শিপের মধ্যে লাগাবে এবং সেই পেইন্টের শিপের মধ্যে লাগানোর কারণে শিপের রেজিস্ট্যান্স যে মিনিমাইজ করবে, রেজিস্ট্যান্স যেন কম হয়, এবং রেজিস্ট্যান্স কম হওয়া মানে ইঞ্জিনের পাওয়ারটা কম লাগা, ইঞ্জিনের পাওয়ারটা কম লাগা মানে শিপটার দাম কম লাগবে, ইঞ্জিনের পাওয়ার কম লাগবে মানে তার ফুয়েল কনজাম্পশন কম লাগবে, অপারেটিং কস্ট কম লাগবে। সুতরাং একটা পেইন্ট কোম্পানিতে একটা প্রফেসর অফ নেভাল আর্কিটেকচার হ্যাজ জয়েন্ট। সুতরাং স্কোপ যে আছে, আমি আজ থেকে 20 বছর আগে এটার উপরই একটা গবেষণা করেছিলাম, একটা আন্ডার গ্রাজুয়েট থিসিস দিয়েছিলাম, প্রসপেক্টস অফ নেভাল আর্কিটেক্টস ইন বাংলাদেশ, শুধু বাংলাদেশে। এবং আমি 100টারও বেশি কোম্পানি তখনই পেয়েছিলাম যাদের কাছে আমাদের চাকরির স্কোপ রয়েছে। সুতরাং এটা প্রসপেক্টটা অনেক সময় হিডেন থাকে, স্পেশালি আবার ব্লু ইকোনমির কথা যদি বলি, আমি জানি না আপনি আবার পরবর্তী প্রশ্ন কি করবেন। আবার পরবর্তী প্রশ্ন সেটাই আসছে যে ওটা তো বাহিরের দেশের কথা বলেন, বাংলাদেশে কি কি কর্মক্ষেত্র আছে? বাংলাদেশের কথাই, বাংলাদেশের যে কর্ম ঠিক সিমিলার জায়গায় আমাদের ছেলেরা যে নেভাল আর্কিটেক্ট যারা শিপইয়ার্ড গুলোতে চাকরি করে, পোর্টে চাকরি করে, ক্লাসিফিকেশন সোসাইটি যেগুলো আছে আইএক্স এর মেম্বার, ওখানে তারা চাকরি করে। এবং বাংলাদেশে প্রথম দিকে এরকম হতো যে আমাদের ছাত্রদেরকে এক একজনকে 2-3টা করে অনেক সময় এরকম হতো যে চাকরি তার হাতে আছে এবং হি ইজ টু অপ্ট ফর, যে তাকে সিলেক্ট করতে হবে সে কোন জায়গাতে চাকরি করবে। এখন যেটা হয়েছে সেটা হলো যে আমাদের ছেলেরা বিভিন্ন আনকনভেনশনাল জায়গাতেও আমাদের পাওয়ার প্ল্যান্টে, কারণ এই যে সাবজেক্টটা, যখন এই সাবজেক্টটা, আর আমাদের স্পেশালিটি অফ আওয়ার সাবজেক্ট ইজ, অন্যান্য ডিপার্টমেন্টে দেখবেন যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা শব্দ, সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, এটার নাম কিন্তু নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। এটা যে কত বড় আমাদের অ্যাডভান্টেজ, অর্থাৎ একটা ছাত্র 2টা ডিগ্রি একসাথে পেয়ে যাচ্ছে। নেভাল আর্কিটেকচার মানে শোর বেসড, আর মেরিন ইঞ্জিনিয়ারিং মানে হলো সি বেসড, অর্থাৎ সে শোরেও সে চাকরি পাচ্ছে, আর সিতে তো বাংলাদেশের যে অগণিত বাংলাদেশি জাহাজ হোক, বিদেশি জাহাজ হোক, যে কোনো ইভেন ইনল্যান্ড কোস্টার্স হোক, সব জাহাজের মধ্যেই মেরিন ইঞ্জিনিয়ারকে রাখতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আছে। বাংলাদেশে যে 6000 জাহাজ আছে ইনল্যান্ডে, 6000 জাহাজ যদি প্রত্যেকে একটা করে ইঞ্জিনিয়ার রাখতে যায়, কোথায় 6000 লোক পাবে? তার মানে হলো যে প্রসপেক্ট ইজ দেয়ার, সো দ্যাটস নট দ্য প্রবলেম। আচ্ছা স্যার, কাছে আমার পরের প্রশ্ন, এই বিভাগে কেন শিক্ষার্থীরা পড়তে আসবে? প্রথম কথা হলো যে প্যাশন থেকে প্রথমে আসবে। যেমন একটা লোক, একজন মানুষ, যেমন আমাকেই প্রশ্ন করি না কেন, নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং আমাদের মতো সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টস যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে প্রথমে চান্স পেয়েছি আমরা, আমার অ্যাডমিশন টেস্টে আমার ছিল 14, অর্থাৎ আমি 14তম, সে নেভাল আর্কিটেকচার পড়তে আসছে। কথাটা হলো যে এইটার সমুদ্রের প্রতি যাদের প্যাশন আছে, ওই একটা গ্রুপ আছে যে সমুদ্র, ওই যে বললাম জাহাজ, ওই সাবজেক্টের মধ্যে। আর এই সাবজেক্টটাকে আমি বলি একসময় যে টোটাল ইঞ্জিনিয়ারিং যদি বলতে হয়, তাহলে নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং হলো টোটাল ইঞ্জিনিয়ারিং। যে যত কথাই বলুক, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বলবে ইঞ্জিনিয়ারিং হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংরা বলবে যে তারাই ইঞ্জিনিয়ারিং, আর আমি যেটা বলবো সেটা হলো যে টোটাল ইঞ্জিনিয়ারিং। এই জন্য যে এই সাবজেক্টটা পড়তে গিয়ে এরকম কোনো ইঞ্জিনিয়ারিং নাই যেটা পড়তে হয় না। সুতরাং এরা অতি সহজে দে ক্যান বিকাম কনভার্টেড টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যদি কখনো প্রয়োজন পড়ে তাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জবও সে তখন নিয়ে নিতে পারে। কি কি সাবজেক্ট পড়তে হয়? আমরা কি কি সাবজেক্ট পড়েছি? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি, বিইং এ নেভাল আর্কিটেক্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, অ্যাকাউন্টিং পড়েছি, সাইকোলজি পড়েছি, তারপরে আমার ইকোনমিক্স পড়েছি। সুতরাং এই যে সমস্ত সাবজেক্টগুলো, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব সাবজেক্টগুলো পড়ে, এগুলো বললাম নেভাল আর্কিটেকচার, মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বাদ দিয়ে এগুলো
অ্যাকাউন্টিংও ছিল, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। আমি একটা শিপইয়ার্ডে একজনের সঙ্গে কিভাবে বিহেভ করব, ইফ আই এম নট ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট। অর্থাৎ একজন নেভাল আর্কিটেক্ট ম্যারিন ইঞ্জিনিয়ারকে একটা পূর্ণ ইঞ্জিনিয়ার, এই জন্য তার পূর্ণ জ্ঞানের প্রয়োজন হয়, শুধু ইনডোর ইঞ্জিনিয়ারিং করলেই হবে না। আচ্ছা, স্যারের কাছে শেষ প্রশ্ন আমার, যে স্যার তো এই বিভাগের বিভাগীয় প্রধান এই বিশ্ববিদ্যালয়, সোনারগাঁও ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় বিভাগকে আপনি ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান বা আপনার প্ল্যানটা কি? এক্স্যাক্টলি, আমি তো প্ল্যানার, আমি তো ড্রিমার। আপনি স্বপ্ন দেখি, আমি স্বপ্নকে বাস্তবায়ন করি। ঠিক একই রকম ভাবে যে ছেলেটা দাঁড়াতে জানতো না, তাকে যখন দাঁড় করিয়ে দিয়েছি, সে যখন হি বিকামস অ্যান ইঞ্জিনিয়ার, যারা বিদেশে গিয়ে চাকরি পেয়েছে, ঠিক একই রকম ভাবে সোনারগাঁও ইউনিভার্সিটিতে আজকে আমি যে অবস্থায় আছে, সেখান থেকে আমি দেখতে চাই যে ইট বিকামস এ সেন্টার অফ এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ সি ইঞ্জিনিয়ারিং, ওশান ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। কি করতে হবে? প্ল্যানটা আমাদের করতে হবে যে কোনো জিনিসের জন্য আমরা বলি ইন্টারন্যাশনালাইজেশন ইজ দ্য অনলি অ্যান্সার। আমাদের সেই যশোরের ছেলেটা যদি বিদেশে গিয়ে না খেলতো, ও যদি ওর মাঠের মধ্যেই শুধু খেলতে থাকতো, বা মাশরাফি বলেন, যেই বলেন না কেন, যখনই তার ইন্টারন্যাশনাল অ্যারেনাতে আপনি তাকে ঢুকিয়ে দিয়েছেন, দরকার হলে সে হেরে যাক। আজকে গার্মেন্টসের ইন্ডাস্ট্রিটা যদি শুধু বলতেন যে বাংলাদেশের লোকজনের জন্যই তোমরা কাপড় চোপড় তৈরি করো, তা কিন্তু বলেননি। আপনি তাকে ইন্টারন্যাশনাল মার্কেটে নাকানি চুবানি খাওয়াইতেছেন যে তুমি ওখানে গিয়ে কম্পিট করো। ও যখন ওখানে চলে গেছে, ঠিক শিপ বিল্ডিংটা, ওকে যখন আপনি ইন্টারন্যাশনালাইজেশনে চলে গেছে, যে না তুমি শুধু দেশের জন্য না, তুমি বিদেশের জন্যও করো। তো প্রতিটা ব্যাপারে একটা জিনিস আমার মাথার মধ্যে গেঁথে আছে, সেটা হলো যে ইন্টারন্যাশনালাইজেশন ইজ দ্য অনলি অ্যান্সার। আমার প্ল্যান আছে এই সোনারগাঁও ইউনিভার্সিটি, আমি কালকেও পরশু দেখলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে জাপানের একটা ইউনিভার্সিটির কোলাবোরেশন হয়েছে। জাস্ট সে যদি কোলাবোরেশন, তখনই আমি ড্রিম করেছি গতকাল, তাহলে আমার সোনারগাঁও ইউনিভার্সিটির সাথে আমার যে জাপান ইউনিভার্সিটির জানাশোনা আছে, বা বিশ্বের আরো যে ইউনিভার্সিটি নেভাল আর্কিটেকচার যারা আছে, যারা টপে, তাদের জানাশোনা আছে, তাদের ডেকে কেন বলতে পারবো না যে লেট আস মেক এ ভেঞ্চার। আমরা টেইলেই থাকি, আমরা প্রথমে লিড করতে পারবো না, ওর নাম আগে থাকবে, আমার নাম পরে থাকবে। আমরা জয়েন্ট ডিগ্রি দেবো, আমরা জয়েন্ট কোলাবোরেশন করব, আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম করব, স্টুডেন্ট এক্সচেঞ্জ হবে। কালকেও আমি টেক্সটের মধ্যে লিখেছি, আমার ছেলেরা এত সুন্দর করে ট্রেনিং দিয়ে আসছে 2টা শিপইয়ার্ডে 1 মাসের জন্য, আমাদের ছেলে এবং মেয়েরা। আমি মনে হয় একটা টেক্সটের মধ্যে আমি পাঠিয়েছিও, ইউ উইল লুক ইনটু ইট, যে তারা 1 মাস ছিল ওই শিপইয়ার্ডে, এই নারায়ণগঞ্জের কাছে 1 মাস। সে গতকাল 22 তারিখ কবে গেছে? কালকে 22 তারিখে তারা 1 মাসের ট্রেনিং দিয়েছে। আমার স্বপ্ন হলো যে খুব শিগগিরই এই সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে আমরা রিজিয়নাল যে কান্ট্রিজগুলো আছে, আমার যে জানাশোনা আছে, যেমন আইআইটি, তারপরে আমার চায়না, মালয়েশিয়া, ওইসব শিপইয়ার্ডে তারা ট্রেনিং দেবে ছাত্র অবস্থাতেই। যখন সে ছাত্র অবস্থাতে ট্রেনিং দেবে, তখন তারা একটা পরিচিত হয়ে যাবে। এবং সেকেন্ড ইয়েতে তখন কি করবে, তারা যেন ভবিষ্যতে বিদেশি শিপইয়ার্ডগুলোতে ল্যান্ড করতে পারে। আমাদের সবসময় আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা রাখতে হবে যে আমাদের আন্তর্জাতিকীকরণ শব্দটা, যে কোনো একটা মানুষকেও আমি তাই বলি, একটা ছেলেকে তাই বলি, একটা মেয়েকে তাই বলি, প্রত্যেককে আমি বলি যে তুমি তোমার সঙ্গে কম্পিট করো না, তুমি তোমার পাশের বাসার সঙ্গে কম্পিট করো না, তুমি করো একটা ইন্টারন্যাশনাল তোমার লেভেলের একজনের সঙ্গে। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আই হ্যাভ এ ডেফিনেট প্ল্যান ফর সোনারগাঁও ইউনিভার্সিটি, এবং আমরা সেভাবে আগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ স্যারকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, এবং আপনাকেও ধন্যবাদ। এবং আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা হলো খেলা টিভিকে আমাদের খুবই অশেষ ধন্যবাদ। আমাকে আমার এই বক্তব্য অনেকদিন পরে উপস্থাপন করতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আর যারা আপনার ক্যামেরাতে বা সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা টিভির সাথে থাকুন।